আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বর্তমান মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 5ই জানুয়ারি 2026 এবং আজকে ছিল সোমবার। তো সোমবারে আজকে আমরা মার্কেট গত 2 দিন ভালোই পজিটিভ, 3 দিন মানে প্রথমে একদিন দেখছিলাম কিছুটা পজিটিভ, এরপরে 2 দিন ভালোই পজিটিভ দেখলাম এবং আজকে কিছুটা নেগেটিভ হইছে। মোট 10 পয়েন্ট মনে নেগেটিভ হইছে। তো প্রথমেই আমরা একটু দেখেন এখানে আজকে কি বাড়লো। লাইফ সেক্টরের প্রগতি লাইফ আছে, আপনি সায়াম টেক্স, এটা হচ্ছে আমাদের গ্রুপের স্টক। এরপর বিএনআইসিএল ইন্স্যুরেন্স অনেকগুলা সামনে আসছে, ভালো হইতেছে। ইসলামী ব্যাংক এটাও আমাদের গ্রুপের স্টক, আলহামদুলিল্লাহ দুইটাই মোটামুটি আজকেও হোল্ডের পাশাপাশি মানে মোটামুটি কাছাকাছি আছে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের আরও স্টক আছে, দেখেন ইন্স্যুরেন্সগুলো কিন্তু আস্তে আস্তে লাইনে আসতেছে এটা। এবং বারবার আমি বলে গেছি যে ইন্স্যুরেন্সের একটা স্টক অন্তত হাতে রাখেন সবসময়। আপনি আমার পুরান ভিডিওতে দেখেন, প্রতিবার আমি এই জিনিসটাই বলছি যে ইন্স্যুরেন্সের একটা স্টক অন্তত হাতে রাখেন, পারলে 2-4টা রাখেন, কারণ ইন্স্যুরেন্স সেক্টরটা ওঠার সম্ভাবনা অনেক বেশি, এটা দেখে মনে হয়। তো দেখেন আজকে ভলিউম খেয়াল করলে দেখবেন মোটামুটি গত দিনের কাছাকাছি ভলিউম হচ্ছে, ভলিউম কিন্তু গ্রাজুয়ালি কিছুটা হইলে বাড়ছে। এবং আজকের লাল মার্কেট দেখে অনেকেই হয়তো কান্নাকাটি করছে, লাল মার্কেট কি নষ্ট, বাট মার্কেট আহামরি নষ্ট হওয়ার মতো না। নষ্ট হইলে 50 পয়েন্ট মাইনাস হইতো, এই 10 পয়েন্ট মাইনাস, এটা কিন্তু মার্কেটের নষ্ট না। এবং মার্কেটে টানা ব্যাংক তো বাড়বে না, সবাই জানে। ব্যাংক বড়, ব্যাংকের শেয়ার বেশি, পেইড আপ ক্যাপিটাল বেশি। এত বড় শেয়ারগুলোকে বাড়ানোর জন্য আপনার 1000 কোটি প্লাস মার্কেট লাগবে। তো ব্যাংক 2 দিন একদিন বাড়ছে, এটাই অনেক। অনেকে বলতেছে আমরা বলতেছিলাম ব্যাংক নামবে, ব্যাংক তো নামবে ভাই, সবাই জানার কথা। সবাই জানে ব্যাংক আজকে মাইনাস খাবে, কিন্তু নামলেও আমি এটা সবসময় বলি যে আমার এমন স্টক দরকার যেটা যখন বাড়বে সবচেয়ে বেশি বাড়বে, এটা যেন আমারটা বাড়ে। এবং তাকায় দেখেন আজকে সব ব্যাংক মাইনাস গেলেও ইসলামী ব্যাংক কিন্তু এখনো পজিটিভ। বেশিরভাগ ব্যাংক আপনি যদি দেখেন, ব্যাংক সেক্টরের বেশিরভাগ ব্যাংক আমি যদি দেখাই, ব্যাংক সেক্টরের বেশিরভাগ ব্যাংক মাইনাস, সব ব্যাংক মাইনাস। আমার মনে হয় না এছাড়া আরও ব্যাংক কোনোটা প্লাস কিনা আমি দেখি নাই, বেশিরভাগ আজকে নেগেটিভ। অনলি ইসলামী ব্যাংক কিন্তু পজিটিভ। এটা আমি বারবার বলে আসছি, আমার এমন স্টক দরকার যেটা বাড়লে মার্কেটে সবচেয়ে বেশি আমারটাই বাড়বে। কারণ মার্কেট যদি বাড়ে সব স্টকই বাড়বে, এটা জানা কথা। কেউ 1 টাকা বাড়বে, কেউ 5 টাকা বাড়বে, কেউ 10 টাকা বাড়বে। আমার 10 টাকা বাড়া যে স্টক ওইটা দরকার, আমার 50 টাকা বাড়া যে স্টক ওইটা দরকার। আমার দরকার যেটা ডাবল হবে ওইটা স্টক। তো সবচেয়ে নিচে থেকে উঠে সবচেয়ে বেশি বাড়বে যেটা, ওইটা আমার টার্গেট। তো সেম জিনিস ইসলামী ব্যাংক, দেখেন ইসলামী ব্যাংক আজকেও কিন্তু ট্রেন্ডে এখনো আছে এবং ইসলামী ব্যাংক আজকে হালকা বাড়ছে, বাড়ছিল একটু বেশি, 40-এর কাছাকাছি নেমে আসছে। এবং ভলিউম যদি দেখেন তাহলে দেখবেন ইসলামী ব্যাংক থামার মতো না। এই যে ভলিউম দেখেন, গতদিন ভালো একটা অনেক বেশি ভলিউম হয়েছে। উচিত ছিল এত ভলিউম হওয়ার পর অনেকে বলে না ভাই নেমে যাবে, কিন্তু আজকে আরো বেশি ভলিউম হয়ে উল্টা বাড়ছে। এবং এই জায়গায় রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে একটা পিওর রেজিস্ট্যান্স। এখানে মানে অনেকে সেল দিবে, এক তো যারা এই নিচে কিনছে, আমাদের গ্রুপেরই অনেকে সেল দিচ্ছে। আমরাই বলছিলাম পারলে সেল দেন, ইচ্ছে হইলে সেল দেন, নইলে রাখেন। এটা আমি নিজে বলে রাখছি যে এত নিচে যারা কিনছে তারা তো একটা ছোট প্রফিট নিবেই, কারণ অনেকের হাজার হাজার শেয়ার কিনা, এখানেই সে কয়েক লাখ টাকা রুজু করে ফেলছে। তো সে তো সেল আজকে 40 টাকা ভালো একটা সেল যাবে, এটা জানা জিনিস। তার মাঝে ব্যাংক আজকে নামবে সবগুলা, তো সেল যে একটা দিছে, দিলেও কিন্তু এখনো কিন্তু এত ভলিউমের মানে কি, এটা দেখেন এই ট্রেন্ড লাইন যদি আপনি আঁকেন, এই ট্রেন্ড লাইন অনেক আগে রাখা, দেখেন এই উপরের সাথে এই ট্রেন্ড লাইন যোগ করলে এখানে কিন্তু এটা হচ্ছে একটা পিওর রেজিস্ট্যান্স। এটা হচ্ছে 1 নম্বর জিনিস যে ট্রেন্ড লাইনে এসে ধাক্কা খাইছে। 2 নম্বর কি জিনিস দেখেন, 2 নম্বরে এই জোনে মার্কেট, এই জোনে মার্কেট অনেকবার এসে এখানে এসে থামছে, এখানে এসে থামছে। দুই দিকে হিসাব করলে 40 টাকা হচ্ছে একটা পিওর রেজিস্ট্যান্স। এবং এই রেজিস্ট্যান্সে কিন্তু আজকে মার্কেট আটকাইলো। এবং যদি আপনি দেখেন, আমরা যদি দেখাই আপনারে, বর্তমানে আমরা আজকে কি বলছিলাম দেখেন, গতকাল রাতে 12:49 AM মানে রাতে আমি বলে রাখছি যে ইসলামী ব্যাংক যাদের আছে তারা কাল একটু খেয়াল রাখবেন। 37 ছিল প্রথম রেজিস্ট্যান্স, কিন্তু যেহেতু 34 টাকায় চলে আসছে, তাহলে আমার ধারণা মার্কেটে কালকেও ভলিউম হইলে 40 পেয়ে যাব। এবং 40 একটা সেল যেতে পারে, যেটা আজকে হচ্ছে 40-এই সেল গেছে, কারণ ব্যাংক বেশি দিন বাড়বে না। এটা আমরা জানি ব্যাংক বেশি বাড়তে পারবে না, কারণ ব্যাংকের শেয়ার অনেক বেশি। তাই আপনারা চাইলে এখানে প্রফিট টেক করতে পারেন, কারণ আমাদের গ্রুপের সবাই আমরা 32-60-এ কিনা, 32-60-এ কিনা আজকে অলরেডি এনাফ। আপনার প্রায় 8 টাকার কাছাকাছি লাভ, আর কি লাগে। এবং আমি বলছি মুখস্থ সেল দিয়ে না, কালকে সকালে মার্কেট চালু হইলে দেখিন, যদি 40-এ পান সেল দিয়ে দিবেন। আর নইলে কারো রাখলে রাখেন, এবং অনেকে রাখছে, আমি সবাই সেল দিতে বলি নাই। আমি বলছি কারো ইচ্ছে হলে সেল দিবেন, নইলে রাখেন, সমস্যা নাই। কারণ এইটার ট্রেন্ড এখনো শক্তিশালী। এখনো যদি আপনি ইসলামী ব্যাংক দেখেন, এখনো এই যে ভলিউম, এখানে কিন্তু ইসলামী ব্যাংক আরো বাড়ার সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট আমি তো মনে করি আজকে যারা কিনছে তারাও কিছুটা লাভ করবে। তারাও যদিও মার্কেট ইসলামী ব্যাংক আরো 2-1 টাকা নামেও, তবুও আমি মনে করি এখান থেকে আবার এই জায়গাটা ব্রেক করবে। এই যে 40-এর রেজিস্ট্যান্স এবার এটা পারফেক্টলি ব্রেক করবে, এটা আমার কাছে মনে হইতেছে। এবং আপনি শুধু এটা না, আপনি এখানে দেখেন ভলিউমটা দেখেন, এই যে ঠিক এইখানে যখন অনেক আগে এই যে একটা হল্ট হয়ে উঠে, তখন যে ভলিউমটা হয়েছিল, এই যে আমি সবুজ একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই সবুজ ভলিউমের এক্সাক্ট ভলিউম হচ্ছে সমান সমান এইটা, যেটা হল্ট হয়ে উঠে। এর পরের দিন যে ভলিউমটা দেয় আবার হল্টের কাছাকাছি, ওই কাছাকাছি ভলিউম কিন্তু আজকে হয়েছে, মানে একই প্যাটার্ন।
চান্স আছে আগামী 2-1 দিনে আবার এরকম বড় ভলিউম দিয়ে আর একটু বাড়বে, বাড়ার পর কিছু থামবে, একটু নামবে, আবার উঠবে। এই জিনিসটা এরকম করার সম্ভাবনা অনেক বেশি। তবু আমার কথা আপনি এখানে গ্যারান্টি ধরে থাকবেন না, আপনি নিজেও মার্কেটকে দেখতে হবে। এবং আমি কিন্তু এখন কেনার জন্য আপনারা বলতেছি না, বারবার কথাগুলো ভালো করে শুনুন, আমি এখন বলছি আপনি কিনেন, এই জোনে কেনা রিস্কি। আমরা কিনছি অনেক নিচে, আপনি অনেক নিচে কিনলে লাভে থাকতেন, এখন সেই রিস্কি জোনে কিনে আপনি বলেন না ভাই আপনি কিনছি, কিনে আপনার কথা ধরা খেয়ে গেছি। আমি আপনারা কেনার জন্য বলতেছি না, এই জোনটা আপনি বুঝে শুনে কিনবেন, এই রিস্কি জোনে আপনারা এন্ট্রি নেন। যেটা আমার প্রায় সোনালী পেপার বা অন্যান্য খান ব্রাদার এগুলো মানুষ জিজ্ঞেস করে, সব রিস্কি স্টকগুলোকে মানুষ কিনে রিস্কি জোনে গিয়ে। কিন্তু আমি একটা কথা বলি যে ভাই, এখন হচ্ছে রিস্কি জোন, এই জোনে আমি বুঝতেছি না বাড়বে কি কমবে, তো আমার এখন কেনার দরকার নাই। মার্কেটে 400 স্টক, যখন একটা স্টক একটা পজিশনে গিয়ে টেকনিক্যালি বলবে এখন আমি বাড়বো, এখন কিনতে পারো, আমি তখন কিনবো। আর যখনই একটা স্টক বলবে যে আমি সেল হবো বা আমি কমতে পারি, আমি সেল দিয়ে বের হয়ে যাবো। কিন্তু একটা স্টক যখন আমি বুঝতেছি না, টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনি সব স্টক সবসময় যে বুঝবেন এর কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা স্টক যে একটা 100% টাইম আপনি বুঝবেন এটা বাড়বে না কমবে, কালকে 1 টাকা বাড়বে না কালকে 1 টাকা, এরকম একটা অ্যাকুরেট হিসাব সবসময় করতে পারবেন না, এটা বাস্তবতা। আর করতে পারবেন না বলেই আপনার যেটা 50-50 থাকবে, যেটা আপনি শিওর নয়, এটা আপনি কিনবেন না। আজকে এক ভাই আমরা সোনালী পেপার জিজ্ঞেস করলো ভাই এখান থেকে বাড়বে না কমবে, আমি বললাম 50-50 আছে। তো এই 50-50 পজিশনে আমি তো কিনবো না। যখন আমি বুঝতেছি এখন বাড়তেও পারে কমতেও পারে, আমি এই পজিশনে কিনবোই না, আমি বসে থাকবো। যখন এটা নামার পর কোনো সিগন্যাল পাবো বাড়ার, তখন আমি কিনবো, অথবা আরো বাড়ার পর হইতে পারে একটা পারফেক্ট সিগন্যাল আসবে বাড়ার, যখন আমি নিশ্চিত হবো তখন কিনবো। এবং স্টপ লস সেট করে ঢুকবো যে এর নিচে গেলে সেল দিয়ে বের হয়ে যাবো। এই জিনিসগুলো সেট করা দরকার। যদি আপনি সেট না করেন তাহলে কারোর সাথে চলেন, একজন অ্যানালিস্টের সাথে যান, তার কাছ থেকে জানুন, তারা কিছু টাকা দেন, তবুও তার কাছ থেকে জেনে এই লাখ লাখ টাকা যে মার্কেটে ফালান, সেই মার্কেটে 1,000 আর 2,000 নিয়ে চিন্তাই করেন না। চিন্তা করলে ভাই আপনার দ্বারা এই মার্কেটে লাভই হবে না, এই মার্কেট আপনার জন্য না। কারণ দেখেন, আমার সবচেয়ে মজা লাগে গত কয়েকদিন আগে আমি কানাডার এক ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো অনেক আমার খুব ভালো লাগে, মানুষটা আসলে অনেক জ্ঞানী মানুষ, মানে সিনিয়র মানুষ, বয়স অনেক বেশি, এবং সিনিয়র মানুষটা আমি দেখছি খুবই কনফিডেন্ট থাকেন। প্লাস গতদিন আমি একজনের সাথে কথা বলছি, এই মানুষগুলো সিনিয়র মানুষগুলো আসলে ওনারা খুব কনফিডেন্ট, যেহেতু ওনারা আমাদের দুনিয়া অনেক বেশি দেখছেন, মার্কেট অনেক বেশি দেখছেন। ওনারা ডাইরেক্টলি আমার বললেন ভাই আমার শেয়ার লাভ লস চিন্তার কিছু নেই, লস আমি নিজেও, মানে আরেকজন উনি বলছিলেন যে লস আমি নিজেও জীবনে অনেক লাখ টাকা করছি। তো আপনার কথায় লাভ না লস সেটা আমি চিন্তিত না, আপনি জাস্ট অ্যানালিসিস করে আমরা বলেন আমি কিনবো, লস হলে সমস্যা নাই, অন্তত আমি এতটুকু নিশ্চিত যে আমি অন্ধভাবে লস করছি। আর আপনি তবু মার্কেট জেনে বুঝে আমার জানাবেন, এরপরে লস করলে আমার সমস্যা নেই, অন্তত আমি একজন জানে এরকম মানুষের চলতেছি। আর এর আগে না জেনেই আমি উল্টাপাল্টা অন্ধকারে ডিল ছুটছি, চুলে লস করছি। তো এই মানুষগুলো দেখেন, এই মানুষগুলো এসে টাকা বানাবে, ওনাদের পোর্টফোলিও বড় এবং খুব সুন্দর, এবং দেখলাম খুব বেশি জানেন, খুব বেশি বুঝেন, এবং মানে অ্যানালিসিস, ওনারা তো অ্যানালিসিস শিখেন নাই কিন্তু মার্কেটটা খুব সুন্দর বুঝতে পারেন। তো মার্কেটে এই জিনিসটা আপনারা জানতে হবে, অন্ধভাবে একটা স্টক এই সোনালী ব্যাপার সবাই কিনতেছে, কিনে ফেলি, এই খান বাতার মনে বাড়বে, এই ভাই ডাবল হবে, কিনে ফেলি, কিনে ফেলাম, এইভাবে কেন কিনতে যান? এআইএল বিচেচারি, দেখেন না এই যে এআইএল বিচেচারি কি পরিমাণ মানুষ বাস খাওয়ায়, এটা কি একবার খেয়াল করে দেখছেন? দেখেন এআইএল হল্ট, লাল হল্ট নামতেছে নামতেছে নামতেছে, বিচেচারি নামতে নামতে কই গেছে। এই মার্কেটে আমি গত কয়েক মাসে হয়তো 3 থেকে 400 মানুষ আমার কাছে আইডিয়া নিছে, মিনিমাম মিনিমাম বলছি, 400 মানুষ যদি আমার কাছ থেকে স্টক সাজেশন নেয়, তাহলে 400-র মধ্যে আমি বললাম তো 350 মানুষ এআইএল আর বিচ এগুলা নিয়ে জানতে চাইছে, যে ভাই এএল কি হবে আমার একটু বলেন, 20,000 কি হবে আমাকে বলেন, তে ভাই খান ব্রাদার কি হবে আমরা বলেন, এই স্টকটা কিনবো নাকি, এই স্টক কিনা উচিত, তে ভাই আপনি এটা বলেন না কেন, ক্যাপিটাল কি হবে এটা বলেন। মানে যে স্টকগুলা নিশ্চিত গেমলিং চলে, নিশ্চিত বাস খাওয়া চলে, ওই স্টকগুলোর পিছনে সবাই ছুটে। আর এই মার্কেটেও কিন্তু আপনারা ভালো ভালো স্টক গেইন দিতে, আপনি সেটা দেখতেছেন না। আপনারা এই মার্কেটেও ইসলামী ব্যাংক দিল গেইন, ইসলামী বড়টা গেইন দিল, আপনি সেটার পাত্তা দিলেন না। এই মার্কেটেও দেখেন আমরা সাইহাম টেক্স 15-র নিচে ধরছি, 15-র নিচে দেখলেন বাই বিলো 15 বলছি, এবং সাইহাম টেক্স দেখেন কোন জায়গায় একেবারে 1440 দিয়ে গেছে ভাই, 1440-ও যদি আপনি কিনেন, দেখেন এই জোনে, এই যে 1440-এর এই জোনে অনেক বেশি দিন ছিল। আমি 1440 থেকে যদি আজকের ক্যান্ডেল পর্যন্ত ধরি, তাহলে 42% আপনি লাভ করতেন, 42% মানে প্রতি 1 লাখ টাকায় 42,000 টাকা। এইটা কি কম আপনার বলেন? এখন আবার এখন দেখেন সময় কদিন লাগলো, 25 নভেম্বর বলছি, আজকে মাত্র 40 দিন, আপনার 30 দিন 40 দিন, 40 দিনের মধ্যে গেইন আসে। এবং অনেকে মানে অনেক মানুষ অস্থির হয়ে যান ভাই বাড়ে না কেন, বাড়ে না কেন, বাড়ে না কেন। কিন্তু একটা স্টক দেখেন, মানে একটু সময় দিলে ভালো স্টক যে বাড়বে না, একটা ভালো স্টকটা ভালো পজিশনে যদি আপনি কিনতে পারেন, তাহলে এই স্টকও আপনারে লাভ দিবেই। এবং সবচেয়ে বড় জিনিস, যেমন অনেকে বলেন ভাই আমার প্রতি মাসে 10% গেইন দরকার, প্রতি মাসে 10% দেন, খুশি 10% লাগবে। আমারে বলেন প্রতি মাসে যদি আপনি 10% করে লাভ পান, তাহলে 12 মাসে আপনার লাভ হচ্ছে 120%। ভালো করে বুঝেন, প্রতি মাসে 10%, 12 মাসে 120% আপনার লাভ করার কথা। এখন প্রতি মাসে 10% জোর করে তো লাভ করা সম্ভব নয়। প্রতি মাসে 10% লাভ করলে যেরকম 120% হয়, একইভাবে আপনি যদি 6 মাস একটা স্টক নিয়ে বসে থাকেন, লাভ হয় নাই,
বাকি 6 মাসে ওই স্টকটা ডাবল হয়ে গেল, তখনও তো আপনার 120% হয়ে যেতে পারে। প্রথম 6 মাস আপনি বসে আছেন, বাকি 6 মাসে সেটা 120% দিয়ে দিল, তাইলেও তো আপনার লাভটা সমান সমান হইতেছে না। মানে এখানে আমি কি বুঝাইতে চাইতেছি, আমি বুঝাইতে চাইতেছি যে আপনি জোর করে প্রতি মাসের জন্য আমার 5% 10% লাভ করাই লাগবে, এই আইডিয়াটা মাথা থেকে ছাড়েন। আমাদের মার্কেট ট্রেডিং করার মতো মার্কেট আসলে না। ট্রেডিং করার মতো মার্কেট মাসে মানে বছরে কয়েক মাসই থাকে, বাকি বেশিরভাগ টাইমে হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে পজিশন নেওয়ার মতো মার্কেট। অর্থাৎ আমি একটা স্টক এটা পারফেক্ট পজিশনে কিনবো, আবার ওই পজিশন থেকে বেড়ে একটা পারফেক্ট পজিশনে সেলিং পজিশনে গেলে আমি এটা সেল দিয়ে বের হয়ে যাবো, এটা হচ্ছে মেইন টার্গেট। তো এখন সবাই শুধু কিনলাম একটা সেল দিলাম, কিনলাম একটা সেল দিলাম, এই চিন্তায় মানে দেখবেন মানুষ শুধু এটা বলবে কিনবেন 15 দিনে ডাবল হয়ে যাবে, সেল করে দেবেন, এই চিন্তায় সবাই ঘুরে। অথচ কেউ এটা চিন্তা করে না যে 15 দিন আর 1 মাসে আমার 5% 10% দরকার নাই। আমি যদি 3 মাসেও, এখানে দেখেন 25 নভেম্বর, 25 থেকে আজকে 2 মাসই ধরেন, 2 মাসেও যদি আপনি 40% গেইন পান তাহলে তো অনেক। আচ্ছা শুধু কি এটা, আপনার চোখের সামনে সিমটেক্স ডাবল হলো, কই ছিলেন আপনি? আপনার চোখের সামনে সাইহাম কটন 12 টাকা 13 টাকা 14 টাকা থেকে 20 টাকায় আসলো। সায়াম ট্যাক্স তো আমরা কদিন আগে ধরছি, এবং সায়াম ট্যাক্সে দেখেন এই জিনিসগুলা আপনি খেয়াল করেন পারফেক্টলি, দেখেন এইখানে প্রথমে 1 2 3 4 5 করে ইডিয়েট হয়ে সে বাড়ছে, এরপর এবিসি কারেকশন করছে, এটা হচ্ছে কনফার্মেশন 1 ছিল। কনফার্মেশন 2 কি, সায়াম কোন এখানে রিভার্স ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে। দুইটা কনফার্মেশন যখন করি, এর জন্যই এই দুইটা কনফার্মেশন করার আগেই এর জন্য আমি বিলো 15 দিয়ে রাখছি। আমি যখন এইখানে ছিল তখনই আমার মাথায় আসছে যে এটা এই জিনিসটা হইতে পারে, যদিও তখন আমি শিওর না হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হবে কিনা, বাট আছে না অ্যানালিসিস জিনিসটাই হচ্ছে আপনি আগে থেকে বিভিন্ন জিনিস প্রেডিক্ট করা শুরু করবেন। এবং যেহেতু এটা ফান্ডামেন্টালি ভালো স্টক, মার্কেটে অনেক নিচে 1480 এমন 1440 এমন কিচ্ছুই না, এর জন্য আমি বিলো 15 দিয়ে বলছি যে বিলো 15 এর নিচে যা পারেন কিনেন। এখন এটা বলেও রাখছি যে টেক্সটাইলে এখন যদি কেউ কিনে না থাকেন এটা তো পজিশন নিতে পারেন, ছোট একটা গেইন পাওয়ার সম্ভাবনা আছে, যদি প্রথম টার্গেট ক্রস করে তাহলে আরো যাওয়ার সম্ভাবনা আছে। 1750 প্রথম টার্গেট, কারণ তখন নভেম্বরে মার্কেট খারাপ ছিল এবং বলছি যে 1750 যদি ক্রস করে তাহলে কিন্তু এরপরের টার্গেটে যাবে। এখন উচিত ছিল যারা ফান্ডামেন্টাল ভালো স্টক দেখতে চান তারা এইগুলো স্টক কিনবেন। আপনারা স্কোয়ার ফার্মার জন্য পাগল, আপনারা মোবিল জমিনের জন্য পাগল, আপনারা পদ্ম অয়েল ম্যাগনো অয়েল এগুলোর জন্য পাগল। মানে ওইগুলো ফান্ডামেন্টাল, ওইগুলো বাড়বে কিন্তু ওইগুলো বাড়ে না, শেষে এসে আবার বলেন ভাই মতিন স্পিন এগুলো বাড়ে না কেন, কিন্তু ওইগুলো তো বাড়ার মতো স্টক নয়, ওইগুলো সবাই জানে ভালো। একটা ছোট পিচ্চি বাচ্চাও জানে যে ওই স্টকগুলো ভালো, ওর কাছেও টাকা দিলে ওইটা কিনে বসে থাকবে। তো ওইটার দাম অলরেডি বাড়ানো, যেটা অলরেডি বাড়ানো সেটা আর কত বাড়বে, সেটা আপনি কিনেন, আপনি বাড়ায় কিনবেন, কিন্তু এরপর দেখবেন আবার দাম নেমে গেছে, বাড়ায় তো কিনবে না, অলরেডি বেড়ে গেছে। ওইগুলা যে ডিভিডেন্ড দেয় ওই ডিভিডেন্ড অনুযায়ী অনেক বেশি, ডিভিডেন্ড 10 টাকা দিলে ওটার দাম 20 টাকা হয়ে গেছে, তো এখন তো কিনে লাভ নেই। তো যে কারণে আপনাকে খুঁজতে হবে যে ফান্ডামেন্টালি ভালো স্টক, মোটামুটি ভালো স্টক, কিন্তু সেটা কোন জায়গা থেকে বাড়বে, এই যে অ্যানালিসিস এটা আপনার জানা লাগবে। দেখেন এইখান থেকে এই স্টকটা আমার প্রেডিকশন ছিল 17.5 যাবে, এরপর এখানে কিছুদিন থাকবে, এরপর এটা বাড়বে, কিন্তু আমার প্রেডিকশনটা আসলে কিছুটা ভুল করলো, যে 17.5 গিয়ে দেখেন এখানে মাত্র একদিন 2 দিন এক জায়গায় থাকলো, এরপর আবার টান দিয়ে দিছে, এবং টান দিয়ে এখন খুবই স্ট্রং। এটা ইজিলি আজকে 20-25 টাচ করছে, কালকে আমার মনে হয় না কালকে 21-এর এই রেজিস্ট্যান্সটা মানবে, কালকে 21ও ক্রস করে ফেলবে, আলটিমেটলি হয়তো 24 টাকায় চলে যাবে। মানে এই স্টকটা এত ভালো পজিশনে আছে, এত ভালো পজিশনের স্টক যদি না কিনে থাকেন, খেয়াল না করেন, তাহলে কি করব? আচ্ছা দেখেন এটা হচ্ছে সায়াম টেক্সের ক্ষেত্রে। এখন এখানে দেখেন সায়াম টেক্স, এর আগে আমি আরো একবার বলে রেখেছি যে আমার গ্রুপে, এটা হচ্ছে নভেম্বরের তো কাহিনী শুনেন, বলতেছি যে সায়াম টেক্স ভালো পজিশন আছে, 15 টাকায় পেলে নিতে পারেন, টার্গেট স্টপ লস পরে জানাচ্ছি। এই জিনিসটা যখন আমি বলছিলাম, কেন বলছিলাম, দেখেন নিচের মেসেজ আমি লিখছি যে আমি জানি আপনারা হয়তো আনোয়ার, খান ব্রাদার, ইনটেক এগুলোর জন্য অপেক্ষা করেন, এবং যেগুলো ফান্ডামেন্টাল নাই, পুরাই গ্যাম্বলিং স্টক এবং রিস্ক বেশি, স্টপ লস মানতে হয়, কিন্তু একটু লাভ করলে লাভ করা যায়, আবার লস করলে অনেক বেশি লস হয়ে যায়। কিন্তু যেহেতু গ্রুপের বেশিরভাগ মানুষ ফান্ডামেন্টাল স্টক চান, বেশিরভাগ লসে, তাই আমি এই ফান্ডামেন্টাল স্টকগুলো দিছিলাম। কিন্তু তখন আসলে মানে নভেম্বর, অক্টোবর বা ডিসেম্বর গ্রুপে অনেকে একটু রাগারাগি করছিলেন যে ভাই আপনি ট্রেন্ডের ফাটাফাটি স্টক দেন না, এল নিয়ে কথা বলেন না, পিএইচএচআর নিয়ে কথা বলেন না, তে ভাই খান ব্রাদার নিয়ে কথা বলেন না, লাভেলও নিয়ে কথা বলেন না, এই স্টকগুলো তো করবো, কিন্তু এই স্টকগুলো তো বাড়বে না। এই স্টকগুলো অলরেডি নামার স্টক, অলরেডি আকাশ ছুঁয়ে নিচে নামছে। আপনাদের মধ্যে ভুল ধারণা কোনটা জানেন? আপনাদের ভুল ধারণা হচ্ছে যে এই স্টক মনে এল 136 টাকা থেকে নামছে 90 টাকায়, তাহলে এখন আবার বাড়বে, কিনলেন, আবার নেমে গেল, নেমে আসলো কত, 40 টাকা, এরপর মাথায় গেছিল আরে ভাই 90 টাকা থেকে 40 টাকায় নামছে, এখন তো উঠবে, কিনো, আরে এটা 140 টাকায় ছিল এক সময়, এখন 40 টাকায় পাই, সেরা দামে পাইছেন, কিনেন, জলদি কিনলেন, কিনে আবার ধরা। এই বেসিক সেন্সগুলো আপনারা বুঝতে চান না, যে একটা স্টক উপর থেকে নামছে এর মানে না যে সে আর নামবে না, এই স্টকের খেলা শেষ। এই স্টক বাড়বে কেন? মার্কেটে স্টক বাড়ে দুই কারণে, একটা মুখস্থ লেখা রাখেন, স্টক বাড়ে কোন কারণে? দুইটা কারণে। কি কারণ? একটা,
একটা স্টক ভালো ডিভিডেন্ড দেয় সেই কারণে যে ডিভিডেন্ড এই স্টক কিনলে আমি ডিভিডেন্ড অনেক বেশি পাবো সেই কারণে বাড়ে, কারণ এটা লাভ হবে। আর দুইটা স্মার্ট মানি গেম প্লে করে, এই দুইটার বারে কোনো স্টক বাড়ার কথাই না। তো আপনার মেঘনা অয়েল, যমুনা অয়েল, পদ্ম অয়েল, স্কোয়ার ফার্মা এগুলো কেন বেশি দাম? কারণ এগুলো প্রতি বছর শেষে ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড অনেক বেশি দেয়, ওই ডিভিডেন্ড খাওয়ার জন্য মানুষ কিনে। কিন্তু ডিভিডেন্ড খাওয়ার জন্য যে টাকা কিনছে ওই টাকাটাই ঠিক আছে, এর চেয়ে বেশি আর যাওয়ার দরকার নেই। কারণ 10 টাকা পায় স্কোয়ার ফার্মা, 12 টাকা দিছে, দাম হচ্ছে 200 টাকা। তো 200 টাকায় আপনি 12 টাকা পাবেন, এটা তো মানে এমন হামারি কিচ্ছু না। তো এটার জন্য পাগল হয়ে কিনার তো কিছু, 200 টাকা ঠিকই আছে, দাম ঠিক আছে। কালকে আমারে বলেন, কালকে স্কোয়ার ফার্মা যদি বলে যে আমরা তার ইপিএস সমান থাকে, ন্যাব সমান থাকে, তার সবকিছু অনেক বেশি লাভ করতেছে, বাজারে চারিদিকে স্কোয়ার ফার্মা চলে, কিন্তু তারা বছর শেষে বললো আমরা ডিভিডেন্ড 12 টাকা না, আমরা দিব 2 টাকা। স্কোয়ার ফার্মার দাম কি আপনার মনে 200 টাকা থাকবে? পরের দিনই চলে আসবে 100 টাকায়। যেই ডিভিডেন্ড দিবে না বলবে আমরা, বা বলবো যে আমরা ডিভিডেন্ড দিব না, এবার দেখেন 200 টাকা থাক কিনা। তো ভালো কোম্পানি যেগুলো অলরেডি দাম বাড়ানো, ওইগুলো বাড়ছে, ডিভিডেন্ড নিয়মিত বেশি দেয়, মানুষ ডিভিডেন্ড খাওয়ার জন্য কিনছে। যার কোটি কোটি টাকা সে কিনে রাখছে যে আমি ব্যাংকে রাখবো, এখানে রাখি, এখানে ডিভিডেন্ড খাইলাম, ট্যাক্স রিবেট হলো, আর মাঝে মাঝে একটু আপ ডাউন করলাম, এতে আমার লাভ হইল। আর শেয়ার মার্কেটে অনেক উল্টাপাল্টা টাকা ঢুকে, আপনারা জানেন ব্যাংকে টাকার হিসাব রাখতে হয়, শেয়ার মার্কেটে এই টাকার হিসাব থাকে না। কিন্তু একই দেখে এরপরে আরেক সাইডে কি আছে, এটা মুদ্রার এই পাশে হচ্ছে ভালো শেয়ার, ডিভিডেন্ডের কারণে বাড়ে, মুদ্রার ওই পাশে হচ্ছে খারাপ শেয়ার, গেমলিং শেয়ার, যেগুলো শুধু স্মার্ট মানি গেমলিং করা হয় বলেই দাম বাড়ে, যেমন এআইএল, যেমন বিচেচারি, যেমন খান ব্রাদার, যেমন লাভেলো। এখন এই শেয়ারগুলো আপনি যখন কিনবেন, এই শেয়ারগুলো আইদার আপনার ইনসাইড খবর জানতে হবে, ভিতরে কে বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে জানতে হবে, যেটা জানা খুবই ইম্পসিবল। কারণ যারা এগুলা করে তারা আপনার মতো চেলা চামুন্ডা পিচ্ছি মানুষের পাত্তাই দিবে না। আপনি আমি এগুলো ওদের কাছে একটা ফালতু মানুষ। আপনার পোর্টফোলিও কত, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, এইটা ওদের পায়ের কাছে না, ওদের কাছে 100 কোটি টাকা আছে। ওরা আপনার এই পাত্তাই দিবে না, আপনি ওদের সার্কেলে জীবনে ঢুকতে পারবেন না। আপনি ওদের চামচার সার্কেলে হয়তো ঢুকবেন, ওই সার্কেলে ঢুকে সে হয়তো বলবে আপনার পোর্টফোলিও আপনি ঘুরাই দেবো, জলদি আসেন। ওই এসে আপনি ঢুকবেন, ঢুকে 2 বার লাভ করলে 5 বার লস খেয়ে নিশ্চয়ই আসবেন। সো এরপরে তাহলে কি উপায় আছে? টেকনিক্যাল অ্যানালিসিস যতটুকু পারা জানা, অথবা যারা জানে তাদের সাথে চলা। এখন টেকনিক্যালিও যে সবসময় ধরা যায় এর গ্যারান্টি নেই, কিন্তু টেকনিক্যালি কোন স্টক নেমে যাবে, নষ্ট হয়ে গেছে, এটা বোঝা যায়, আর কোন স্টক অনেক বেশি ভাবে এটাও অনেক সময় বোঝা যায়। যেমন এআইএল যখন নামতেছে, আমি বারবার বলছি এআইএল, বিজেজারি, খান বাজার, বারবার বলছি দূরে থাকেন। শুধু আমি না, আমি দেখছি আরো অনেক অ্যানালিস্ট এই কথাগুলো বলছে, আমি নিজের ক্রেডিট নিতেছি না, অনেকেই এটা বলছে। আপনার তো শুধু আমার কথা না, বাকিদের কথা শুনে অন্তত বোঝা উচিত যে এই শেয়ারগুলোতে আমার দূরে থাকা উচিত। এবং এই শেয়ারগুলো দেখেন এখন নামছে কি, এখন নামছে জেডে যাওয়ার কারণে অফকোর্স, কিন্তু জেডে যাওয়ার সম্ভাবনা তো এগুলোরই বেশি। আপনার ভালো শেয়ারে তো জেডে যাওয়ার সম্ভাবনা নাই। এর জন্যই ভালো শেয়ারগুলো আপনি মাথায় রাখবেন বেশি, অথবা ভালো শেয়ারে ইনভেস্ট বেশি রাখবেন। এএল কিনেন, বিশেষারি কিনেন, জেডের শেয়ার কিনেন, সমস্যা নাই, বারাকা পাওয়ার কিনেন, সমস্যা নাই, কিন্তু এই শেয়ারগুলো কিনবেন আপনি কম কোয়ান্টিটিতে, যে একটু লাভের আশায় কিনি। আর ভালো শেয়ার যেমন সায়াম টেক্স, সিমটেক্স, সায়াম কটন, বা আপনার মালিক স্পিন, আপনার ইন্স্যুরেন্সের অনেক ভালো ইন্স্যুরেন্স আছে, বা আপনার এই যে ভালো ভালো কোম্পানি, এই যে ব্যাংকের ইন্স্যুরেন্স, এইগুলো আপনি ব্যাংক শেয়ারগুলো, ভালো শেয়ারগুলো আপনি কেনা উচিত ছিল বেশি, পোর্টফোলিও যার পর এগুলোতে বেশি রাখবেন, কারণ এগুলো কিন্তু বাড়ে। এবং শুধু এটা, আচ্ছা দেখেন আরেকটা দেখাই, মেঘনা ইন্স্যুরেন্স দেখেন, এটা এই এটা একজন পার্সোনালি এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো মাসখানেক আগে উনি আমাকে এরকম বলছিলেন যে মেঘনা ইন্স্যুরেন্স দাম নামে। তো মেঘনা ইন্স্যুরেন্স আমি গ্রুপে কয়েকবার কিনেছি, কয়েকবার সেল দেওয়া হয়েছে, তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই মেঘনা তখন দাম নামতেছে, যে ভাই মেঘনা তো নেমে যাচ্ছে, কি করবো? তো আমি যখন বলছিলাম যে মেঘনা 25 টাকায় স্টপ লস দিছিলাম, স্টপ লস তখন মনে হয়ে গেছে, তো আমি বলছিলাম স্টপ লস তো দিছিলাম 25 টাকায়, কিন্তু আমার মনে হয় এগুলো বেশি নামবে, উল্টা 10 দিনে যা নামবে 2 দিনেই তা উঠে যাবে। তো মেঘনা সেল না দিয়ে হোল্ড করতে পারেন। আর যদি বাই রেট বেশি হয় তাহলে 24-এর কাছে গেলে নতুন করে কিনেন, 24-এর কাছে গেলে। এখন দেখেন আপনি যদি মার্কেটে চিন্তা করেন, তো মেঘনা ইন্স্যুরেন্সটা আজকে দেখেন, এটা কেন বললাম, কারণ উনি আজকে আমার মেসেজ দিল যে ভাই আপনার মেঘনা ইন্স্যুরেন্স আজকে বাড়ছে। আমি নিজেও আসলে খেয়াল করিনি, দেখলাম যে আসলে মেঘনা ইন্স্যুরেন্স তো এই কদিন আবার উঠে গেছে, আমি নিজেও খেলেছিলাম না। তো মেঘনা দেখেন, আমি যখন বলছি 24-এর নিচে গেলে কিনবেন, আমার মনে হয় এইগুলো জায়গায় উনি আমার মেসেজ দিয়েছিল। তো 24-এর নিচে গিয়ে দেখেন ঠিকই যেখানে ওরা কিনতে বলছি 22 থেকে কিন্তু আবার ঘুরে গেছে, 24-এর নিচে থাকতে পারেনি, এবং এখন আবার এসে এই 29-30 টাকায় চলে আসছে। তো এই স্টকগুলো আপনি খুবই মানে পারফেক্ট জোনে দেখেন, এবং দেখেন এই ট্রেন্ড লাইন মেনটেন করে কিভাবে, প্রতিবার এই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে উঠছে, এই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়েছে, আবার এসে এই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়েই উঠছে। স্টকগুলারে যদি ভালো করে ট্র্যাক করেন তাহলে অনেক জিনিস কিন্তু শিখার মতো আছে। এবং এখানে ট্রেন্ড লাইন, মাল্টিপল ট্রেন্ড লাইন আমি বিভিন্ন কারণে বিভিন্ন যুক্তিতে আঁকছিলাম, এবং নিচের ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকও করে নেই। এগেইন এই উপরের ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে এখান থেকে 3 বার উঠছে, আর নিচের এই যে নীল ট্রেন্ড লাইন আমি আঁকছিলাম, দেখেন এখানে একবার ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়েছি, এবং এই ট্রেন্ড লাইন দুটো যদি আপনি অ্যাড করেন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট জোন ছিল, যেটা আমি নিজেও আসলে তখন খেয়াল করি না, কারণ আমি অনেক স্টক নিয়ে ব্যস্ত ছিলাম, নইলে হয়তো আমি নিজেও আবার কিনতাম। আমি কিনছি, আমি এখানে কিনে আবার সেলও দিয়ে দিচ্ছি, আমি আমার মনে আমি এই জায়গায় কিনছি, কিনে এই জায়গায় সেল বের হয়েছি, বাট এখন আবার নিচে আসলে ওই জায়গায় আমি কিনি নেই, কিন্তু ওই ভাইয়ের কথায় আমি খেয়ালটা করলাম। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে
বেশিরভাগ লাভেলো দেখেন, বেশিরভাগ মানুষ লাভেলো এগুলো নিয়ে আমাকে প্রতিদিন মেসেজ আসে, ভাই লাভেলো কি হবে একটু বলেন। এই লাভেলো নামতে নামতে কই গেছে। এই লাভেলো দেখেন, এই লাভেলো যখন আমরা চার্ট আঁকি, যখনই আপনি চার্টে একটা জিনিস দেখাই, দেখেন সিম্পলি কিভাবে বুঝবো, যখনই এই চার্টে আমি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, আমি নিশ্চিত লাভেলো নামে যাব, আমি তখনই উচিত আমার সেল দিয়ে দেওয়া, ঠিক না? কেন অ্যানালাইসিস জিনিসটা জানা কেন জরুরি? অফকোর্স এখানে থাকতে আমি বুঝি নেই এটা কি নামবে কিনা, ঠিক আছে? এখানে যে গ্যামলার সেই হয়তো জানে, কিন্তু আমি জানি না এখান থেকে নামবে কিনা। কিন্তু আমি এইখানে আসার পর এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করছে, আমি নিশ্চিত এখন নামবে, আমি সেল দিয়ে বের হয়ে গেছি। মানে আমার কথা না, আমি লাভেল আমার ছিল না, কিন্তু বলতেছি যদি আমার থাকতো আমি এখানে সেল দিয়ে বের হয়ে যেতাম, ব্যাপারটা এরকম। কিন্তু তাইলে আমার এতটুকু পর্যন্ত লস নেওয়া লাগতো না। এখন প্রবলেমটা হয় কি জানেন, মানুষ কি চায় অ্যানালিস্টের কাছ থেকে, যে এখানে তো সেল দেয় নাই, এখন চলে আসছে এইখানে, এইখানে আসার পর এখন জিজ্ঞেস করে ভাই আর কত নামবে এবং আর কবে উঠে এই জায়গায় যাবে, আমি কবে বের হতে পারবো। এইখানে নামার পর জিনিসটা কিন্তু পুরাই এখন কঠিন হয়ে গেছে। এখন দেখেন কি, এখন এই জায়গায় হিসাব করাটা কঠিন। এখন হিসাবে কি, এখন হচ্ছে একটা জোন আছে, এই জোনের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে, এই জোনটা আগে ব্রেক দিতে হবে, কবে ব্রেক দিবে, কেমনে ব্রেক দিবে কে জানে। আর সময় হিসাব করাটা আমাদের জন্য সবসময় কঠিন, কারণ সময় হিসাব করাটা এই মার্কেটে কোনো মানে হিসাব নেই, কোনো মানে ট্রেন্ড লাইন বা কোনো কিছু দিয়ে সময়টা আসলে ঠিক মতো ধরা যায় না। আন্দাজ করা যায়, আন্দাজে কোনো কোনো সময় লাগে, কিন্তু বেশিরভাগ সময় এটা ভুল হয়। স্পেশালি যখন ভলিউম কম, যখন ভলিউম ৩০০ কোটি ৪০০ কোটি, তখন সময় ধরাই যায় না। যখন ভলিউম ১০০০ ২০০০ কোটি হবে, তখন একটা স্টকের ট্রেন্ড চলে আসছে কিনা এটা ধরা যায়, এটা আন্দাজ করা যায়। স্টিল এটা হচ্ছে আন্দাজ, এটা কিন্তু নিশ্চিত হওয়া যায় না, যে কেউ বলতে পারবে না যে ভাই আজকে হতে ৫ জানুয়ারি ১১ জানুয়ারি আপনার স্টকটা বাড়বে, অথবা ২৬ জানুয়ারি আপনার স্টকটা বাড়বে, এটা নিশ্চিত। ২৬ জানুয়ারি সকাল ১১টায় বাড়া শুরু করবে, এরকম কোনো সময় কেউ ধরতে পারবে না। সো মানে এর জন্যই আপনি স্টকগুলা কিনবেন এই আশায় যে আমি এমন একটা পজিশনে এমন একটা স্টক কিনি যেটা যেন আমার লস না হয়, এবং লস হইলেও খুবই অল্প লসে বের হতে পারি, আর লাভ হইলে কিন্তু আমি যেন খুব বেশি প্রফিট নিয়ে বের হতে পারি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখেন ব্যাংক থেকে যে একটা প্রফিট হবে এটা আমরা আজকে জানতাম আগে থেকে, গতকালকে এটা এগেইন গতকালকে মেসেজও দিয়ে রাখছি যে মার্কেটে বর্তমানে ব্যাংকগুলো বাড়তেছে, এটাই আমাদের প্রেডিকশন ছিল যে মার্কেট উঠতে হলে ব্যাংক প্রথমে টানবে, সত্যি কথা। কিন্তু বেশি যাবে না, তাই আজ নতুন করে আর ব্যাংক কিনেন না। ব্যাংক কিন্তু আমাদের আগের কিনা, গতকাল কিন্তু আমরা কিনতে বলি নেই। তো এটা হচ্ছে বাস্তব জিনিস। ব্যাংক আপনি যেমন আমি এক ভাইরে দেখলাম বলতেছেন আমি ঠিকই বলছিলাম ব্যাংক কিনতে না, ব্যাংক তো নামবে, আমি বলছিলাম ভাই ব্যাংক তো নামবে সবাই জানে, ব্যাংক তো ২ দিন টানবে এটা সবাই জানে। আপনি যদি জানতেন তা আপনি ২ দিন আগে কেন ব্যাংক কিনাইলেন না? ব্যাংক আপনার উচিত ছিল ২ দিন আগে কিনা। ব্যাংক আপনি তো কাউরে ব্যাংক কিনতেই বলেন নাই। কেউ আপনার কথা ব্যাংক কিনেও নাই। এখন ব্যাংক নামার সময় এসে বলতেছেন আমি জানতাম ব্যাংক নামবে। ভাই আপনি জানতেন ব্যাংক নামবে ঠিক আছে। ব্যাংক যখন উঠবে তখন আপনি কেন কাউরে ব্যাংক কিনান নাই আপনার গ্রুপে? এগুলো জিনিস হাস্যকর জিনিস। কিন্তু ব্যাংকের খেলা কি ঠিক শেষ না। ব্যাংকও কিন্তু আবার আসবে। উঠার সময় টানা উঠে না। টানা উঠলে তো সবাই কিনে লাভ, সবাই লাভ হয়ে যাবে। মার্কেট নামবে, উঠবে, নামবে, উঠবে। নামা উঠার সময় আপনারে অ্যাডজাস্ট করে, করে কিনতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আরেক ভাই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই শ্যাম্পুর সুগারটা কি অবস্থা? আচ্ছা দেখেন শ্যাম্পুর সুগার এই স্টকগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করবোই বা কেন আমার বলেন? এক তো জেডের স্টক, ২ হচ্ছে ভলিউম নাই, ড্রাই স্টক, এগুলা নিয়ে পিওর গ্যাম্বলিং চলে। দেখেন কোনো কথা নাই বার্তা নাই, ইপিএস নেগেটিভ, ফান্ডামেন্টাল বাজে, ইপিএস দেখেন পুরা নেগেটিভ, ধ্বংস, এই স্টকগুলো ধ্বংস। এইখান থেকে কোনো কথা নাই, কথা নাই, হঠাৎ উঠা শুরু করলো, কথা নাই, কথা নাই, আবার নামা শুরু করলো এবং নামতেছে দেখেন টানের টান। এখন শ্যাম্পুর সুগার নিয়ে আমারে বলেন কয়জন মানুষ এইখানে কিনতে পারছে? সাধারণ এভারেজ পাবলিক, সাধারণ এভারেজ পাবলিক কয়জন এই জায়গায় কিনতে পারছে, কিনে এই জায়গায় লাভ করছে? বরং দেখবেন এইখানে কেউ কিনে নাই, যদি কিনে প্রতি লাখে হয়তো একজন কিনছে। আর এইখানে কিনে পাবেন সাধারণ পাবলিক অনেক, এই জায়গায় সাধারণ পাবলিক অনেক পাবেন যারা এখানে ধরা। তো আমার কথা হচ্ছে এই রিস্কের স্টকে আমি কেন ঢুকবো? তাই সর্বশেষ আপনাদেরকে আমি জানাবো যে আজকের মার্কেট নিয়ে আসলে ভয়ের তেমন কোনো কারণই নাই, বরং মার্কেটকে দেখেন এবং আস্তে আস্তে টাকাগুলো ইনজেক্ট করার চেষ্টা করেন। স্পেশালি আমি গত কয়েক ভিডিওতে বারবার বলছি যে নভেম্বর ডিসেম্বর আমাদের এই ২ মাস যে গেছে ইনভেস্টের জায়গা, জানুয়ারিও কিছুটা পাবেন ইনভেস্ট, কারণ অলরেডি মার্কেট বাড়া শুরু করছে। কারণ নির্বাচনের পর কিন্তু মার্কেট আর এই জায়গায় থাকবে না। তো বেকার আপনি অনেকে দেখবেন নির্বাচনের পরে মার্কেটে আসবে, এসে আমাদের মেসেজ দিবে ভাই আমার কাছে ১০ লাখ টাকা আছে, ২০ লাখ টাকা আছে, এখন বলেন কি কিনবো। সূচক ৬,০০০ যাওয়ার পর দেখবেন মানুষ এসে বলবে যে ভাই এখন টাকা কি করব বলেন। অথচ উচিত ছিল আপনার এই জায়গায় এই মার্কেটে ইনভেস্ট করা। কারণ তাকিয়ে দেখেন এই যে ৪,৮০০ নিচে, আমি বারবার বলি ৮০০ নিচে মার্কেট কয়দিন ছিল? এইখানে ৮০০ নিচে নামে, এই ক্যান্ডেলও না, আমার মনে হয় এই ক্যান্ডেলে ৮০০ নিচে যায়। এই ক্যান্ডেলে যে ৮০০ নিচে যায়, দেখেন ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ নম্বর দিন কিন্তু আবার ৮০০ উঠে গেছে। অর্থাৎ সূচক ৪,৮০০ নিচে থাকতেই পারে না। তো যে মার্কেটে সূচক ৪,৮০০ নিচে থাকতে পারে না, বা ৫,০০০ নিচেই মার্কেট ঠিকমতো থাকতে পারে না, সেই মার্কেটে আপনি কেন ইনভেস্ট করবেন না? সূচক ৪,৮০০ নিচে গেলে আপনার উচিত ছিল ইনভেস্ট করা। ৫,০০০ নিচেও আপনার উচিত ছিল আস্তে, আস্তে যে স্টক বটম এগুলা কিনা। কিন্তু এবং ট্রেন্ডের স্টক, বটমের স্টক কিনা প্লাস ট্রেন্ড বুঝে। আপনি এমন স্টক কিনলেন যেটা ৬ মাসও বাড়বে না, ১ বছরও বাড়বে না, ওইটা তো সমস্যা। ট্রেন্ডের স্টক বুঝে, বুঝে ট্রেন্ডের সাথে, সাথে চলতে পারেন এবং স্টকগুলো সঠিক টাইমে সুইচ করতে পারেন। অন্ধভাবে সুইচ দেয়। আজকে কিনলাম ২ দিন পর জুট করে সেল দিয়ে দিলাম না।
ওইটা আপনি বেকার ব্রোকারেজ কমিশন দিবেন। সুইচিং করতে হবে আপনার মিনিমাম 10% যদি লাভ হয় তাহলে সুইচ করবেন। 1%, 2%, 3% তো কোনো লাভই না। তো সেই হিসেবে মার্কেটকে দেখেন, মার্কেট এখন একটা ভালো পজিশনে আছে। এখনো মার্কেট আজকে যে ডাল হইছে এখান থেকে মার্কেট কিন্তু আবার ওঠার সম্ভাবনা আছে। কালকে পরশু ইনশাআল্লাহ মার্কেট আবার টানবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংক দিয়ে কিন্তু মার্কেট বাড়বে। ইসলামী ব্যাংক মার্কেটে এত বেশি মানে সূচকে অবদান রাখে, ইসলামীর ভলিউম বেশি হইলেই ইসলামী ৳১ বাড়লেও সূচক কিন্তু 10% বেড়ে যায়। এবং ইসলামী যেদিন হল্ট হবে দেখবেন পুরা মার্কেট সবুজ। গতদিন ইসলামী ব্যাংক হল্ট হয়েছিল, পুরা মার্কেট সবুজ ছিল। আজকে হল্ট হতে পারে নাই। এবং আজকে তো অনেকগুলো ব্যাংক নামছে। আগামী দিন এই ব্যাংকগুলো আর নামবে না, থেমে যাবে। তখন আবার ইসলামী যদি টান দেয় তখন দেখবেন এই ব্রেকআউটটা হইলে দেখবেন আবার আরেকটা টান দিবে এবং তখন দেখবেন মার্কেট পুরা সবুজ। তাইলে এই মার্কেটের তালে তালে আপনাকে স্টক কিনতে হবে, স্টক সেল দিতে হবে, এটা বুঝতে হবে। আর সবার লাস্টে যদি আপনারা পেইড মান্থলি গ্রুপে অ্যাড হতে চান তাইলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে প্রসেস জানিয়ে দিব। মনে রাখবেন, গ্রুপে ঢোকার মানেই না যে আপনি এক মাসেই পুরা ধনী হয়ে যাবেন, এক মাসেই পোর্টফোলিও ডাবল হয়ে যাবে, ওই আশায় আপনারা কখনো আমরা গ্রুপে নিব না, এটা কখনো সম্ভব না। কিন্তু গ্রুপে আমাদের টার্গেট থাকে প্রতি মাসে চারটা পাঁচটা না, শুধু চারটা পাঁচটা হয়তো একটু কম, মানে অনেকে রিকোয়েস্ট করে, মানুষের রিকোয়েস্টের ভিত্তিতে 8 থেকে 10টা স্টক দেওয়ার টার্গেট থাকে। এবং এরকম আমরা চাইতেছি কমায়, যেমন এই মাসেও আমরা বর্তমানে আমাদের হাতে 4 থেকে 5টা স্টক দিয়ে রাখছি এবং এইগুলো আমরা বাড়াবো না, এইগুলো থেকেই প্লাস মাইনাস করে প্রফিট নেওয়ার চেষ্টা করবো। তো টার্গেট হচ্ছে এই 4-5টা স্টকের মধ্যেই আপনাকে প্রফিট যতটুকু পারে তোলা, আপনি যাতে লস না করেন এবং কোন দিন মার্কেট বাড়তে পারে, কি হইতে পারে, পুরো আমরা গ্রুপে কিন্তু ফার্স্ট ক্লাস জানিয়ে দিই। সো আপনি অতি উৎসাহী হয়ে গ্রুপে আসবেন না, আপনার আসার আগে জানতে হবে যে মার্কেটটা আপনি বোঝার জন্য, জানার জন্য এবং ঠান্ডা মাথায় ট্রেড করার জন্য যদি আপনার কোনো গ্রুপ লাগে তাহলে আমাদের সাথে অ্যাড হইতে পারেন। আর যদি আপনি দ্রুত প্রফিটের আশায় আসেন তাহলে সেটা আসলে আপনার জন্য দ্রুত প্রফিট আসলে কেউই আপনারা দিতে পারবে কিনা আমি মনে করি না। এবং আমরা গ্রুপে খুবই কম স্টক নিয়ে আলোচনা করি, এমন না যে আপনারা 10টা স্টকের চার্ট দিছি, দিয়ে বলছি এই 10টা পারলে কিনিয়ে আপনার চার্ট দেখে দেখে এরপর আপনার মিস হয়ে গেল, আপনি আমার মেসেজ দিলেন, আপনার আমি রিপ্লাই দিলাম না, বা রিপ্লাই দিলে বললাম ভাই চার্টেই তো বলে দাও, আপনি দেখলেই পারেন। বা 10টা স্টক দিলাম, বাড়লো একটা, এরপর বললাম দেখেন একটা বেড়ে গেছে, বলছিলাম না বাড়বে। এই টাইপের কাজ আমাদের করা না। আমি আপনাকে যেটা কেনার জন্য মার্কেটে বাড়বে এটা আমি ডাইরেক্টলি বলবো। ইসলামী ব্যাংক কিনা উচিত আমি 3-4 দিন বলে গেছি যে 32-60 আছে কিনেন, 32-60 আছে সুযোগ কিনেন। এবং ব্যাংকের একটাই স্টক দেওয়া, ব্যাংকের স্টক নভেম্বর মাসে আমি দেই নাই, ডিসেম্বরে শুধু একটাই দিছি। 10টা ব্যাংক দেই নাই, আমি জানি সব ব্যাংকই পারবে, 10টা দিতে পারতাম। সবগুলা চার্ট আমরাও পড়তে পারি, পূবালী ব্যাংক, ইবিএল, উত্তরা, যমুনা সবই ভালো, সিটি ব্যাংক সবই ভালো, সবগুলোই পারবে। কিন্তু আমি বারবার বলছি সবগুলা দিলে আপনি এজ এ ট্রেডার কনফিউজ থাকবেন, কারণ আপনিও তো অন্য প্রফেশনে জড়িত, আপনি অনেক অনেক কাজে জড়িত। মার্কেট আপনার সারাদিন দেখার সময় নাই, আপনার চার্ট অ্যানালিসিস করার সময় নাই। আপনার আমি চার্ট দিয়ে বললাম এই 20 টাকায় কিনেন আর 25 টাকায় সেল দেন, এসব জিনিস আপনার দেখার সময় নাই। আপনার দরকার হচ্ছে সঠিক ইনস্ট্রাকশন, যে ভাই আমাকে বলেন আমি কোন জায়গায় কিনবো, কোন দিন কিনবো আমি কিনবো, আর কোন জায়গায় সেল দিব, কোন দিন সেল দিব আমার বলেন, আমি বলবো। সেই জিনিসটা আমি আপনারা বলে দেবো ডাইরেক্টলি গ্রুপে, এবং আপনি সেটা ফলো করলে ইনশাল্লাহ আপনি লাভ নিয়ে বের হবেন। অন্তত আগে যেরকম অন্যভাবে লস করতেন সেটা অন্তত অফ হবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ইনশাল্লাহ আমরা সামনে ভালো একটা মার্কেট পাবো এই আশা রাখি আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম।